রোজ, এখন কেমন লাগছে তোমার? কুহেলি চুপচাপ তাকিয়ে রইল, কিছু বলল না। তার হাতের শিরায় স্যালাইন চলছে, সাদা পাতলা টিউবটা কাচের বোতলের নিচে ঝুলছে, এক ফোঁটা করে জীবন টপটপ করে নামছে যেন। কুহেলি ধীরে শরীরটা সোজা করতে চাইল, উঠতে গেল। আবরার সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিল। ওঠো না, তোমার শরীর এখনো দুর্বল। কুহেলি আবার কিছু বলল না, শুধু মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। চোখে এক অচেনা দূরত্ব, যেন আবরার তার কাছে কেউ নয়, শুধু এক অচেনা ছায়া। আবরারের ভ্রু কুঁচকে গেল, তারপর প্রশ্ন করল, আমার সাথে কথা বলছো না কেন পাখি? কুহেলি এখনও চুপ। আবরারের এবার চোয়াল শক্ত হয়ে গেল, শক্ত কণ্ঠে বলল, আমি কিন্তু ইগনোর একদম পছন্দ করি না পাখি, কথা বলো আমার সাথে। কিন্তু কুহেলির মুখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু চোখের পাতা ভারী হয়ে আছে, ঠোঁট শক্ত করে চেপে রাখা। রুমের ভেতর হঠাৎ হিম নেমে এসেছে। কুহেলির নীরবতা যেন আবরারের ভেতরে জমে থাকা আগুনে ঘি ঢেলে দিচ্ছে। আবরার প্রথমে কিছুক্ষণ তাকিয়ে রইল, চোখে জ্বালা, বুকের ভেতর কেমন যেন গর্জন জমে উঠছে। তারপর হঠাৎই পাশে রাখা টি টেবিলের দিকে হাত বাড়িয়ে দিল, এক মুহূর্তে কাচের জগটা তুলে নিয়ে ছুঁড়ে মারল ফ্লোরে। ছ্যাক শব্দটা বাজল গুলির মতো, কাচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল চারদিকে। আলোর প্রতিফলনে চিকচিক করছে, যেন শত শত তীক্ষ্ণ চোখ তাকিয়ে আছে দুজনের দিকে। কুহেলি ভয় পেয়ে ফুপ্পিয়ে উঠল, বুক চেপে ধরে কাঁদতে শুরু করল নিঃশব্দে। আবরারের বুক ওঠানামা করছে দ্রুত, দাঁত চেপে গর্জে উঠল, আমার সাথে ঢং করিস, কথা বলছি, উত্তর কেন দিস না? তার গলার স্বর ভারী, যেন প্রতিটা শব্দ কুহেলির বুকে গিয়ে আঘাত করছে। আবরার ভারী কণ্ঠে বলল, জানিস না আমি কেমন? এক কথা দুইবার বলতে আমি পছন্দ করি না। আবরারের লাল টকটকে মনিতে আরও রক্ত চেপে আছে, নিঃশ্বাসে আগুন। ভাবছিলাম ভালোভাবে কথা বলবো। একটা তীব্র বিরতি, তারপর ঠান্ডা কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু তুই তার যোগ্য না, তোর সাথে এভাবেই কথা বলা উচিত। রুমে নিস্তব্ধতা, শুধু কুহেলির কাঁদতে থাকা শব্দ আর আবরারের ভারী নিঃশ্বাস। সে একবার চোখ বন্ধ করল, যেন নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু শরীরের প্রতিটা স্নায়ু তখনও টানটান। হাত মুষ্ঠ করে রেখেছে, রাগে গরম নিঃশ্বাস বেরোচ্ছে ঘন ঘন। রুম জুড়ে নীরবতা, ভাঙা কাচের টুকরোগুলো এখনও মেঝেতে ছড়িয়ে আছে, যেন সেই টুকরোগুলোর প্রতিটা দিক কুহেলির ভেতরের যন্ত্রণা প্রতিফলিত করছে। আবরারের মুখে এখনও রাগের আঁচ, কিন্তু কুহেলির চোখে জমে থাকা অশ্রু হঠাৎ যেন বিদ্রোহে রূপ নিল। কুহেলি কাঁদতে কাঁদতে বলল, আমাদের সাথে আপনি কখন ভালোভাবে কথা বলেছেন বলুন তো? আবরার কিছু বলার আগেই কুহেলির কণ্ঠ আরও ভারী হয়ে উঠল। প্রথম দিন থেকেই আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে এরকম করেছেন। তার গলা কেঁপে উঠল, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি রাজি ছিলাম কিনা আপনি কখনো জানতে চেয়েছেন? আবরার হঠাৎ থমকে গেল। কুহেলির কণ্ঠে কোনো কান্না নয়, সেখানে এক অদ্ভুত শক্তি জমে উঠছে। কুহেলি একচিলতে তাচ্ছিল্যের হাসি হেসে তাকালো আবরারের দিকে, তারপর বলল, অবশ্য আমি কাকে কি বলছি, আপনি নিজেই তো বলেছেন আমার শরীরের জন্য আমাকে যত্ন করেন, ভালোবাসার জন্য নয়, শরীরের জন্য। আবরার চোখ নামিয়ে নিল। কুহেলি এবার গলার স্বর নিচু করল, কিন্তু প্রতিটা শব্দ যেন ছুরির মতো কেটে যাচ্ছিল বাতাসে। কুহেলি একটু থেমে আবার বলতে লাগল, আমি এতিম, তাই না? আর এতিমদের সাথে সবাই যা ইচ্ছা তাই করা যায়। কুহেলির চোখের জল এবার আর থামানো গেল না। আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে কেউই এমন অন্যায় আমার সাথে করতে পারতো না। শেষ কথাটা বলেই সে মুখে হাত চাপা দিয়ে কেঁদে উঠল। কুহেলির কণ্ঠস্বর কাঁপছে, কিন্তু তার প্রতিটা অশ্রু যেন আবরারের বুকের মধ্যে ঢুকে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আবরার বসে রইল নিঃশব্দে, তার দম আটকানো নিঃশ্বাসের মাঝে শুধু একটা শব্দই বাজছে মনে, অন্যায়। কুহেলির প্রতিটা শব্দ যেন বিষ মিশ্রিত তীর হয়ে এসে বিঁধে যাচ্ছিল আবরারের অন্তরে। সে স্থবির চোখে তাকিয়ে রইল মেয়েটার দিকে। এই একটুখানি মুখ, এই অশ্রুসিক্ত দৃষ্টি, যেন সমস্ত অভিযোগের ভারে ঝুঁকে পড়েছে পৃথিবীর সব ন্যায় অন্যায়। কুহেলি বলেছিল, আমি এতিম। শব্দটা আবরারের মস্তিষ্কে এমনভাবে প্রতিধ্বনিত হল যেন কারো চাবুক এসে পড়ছে বুকের ভেতর। তার ভেতরে আগুন ছড়িয়ে গেল রাগে, অপমানে, অপরাধবোধে। এতিম আবরারের মনের গহীনে কেমন এক কঠিন ধ্বনি গর্জে উঠল। ওর মা বাবা নেই সত্যি, কিন্তু তাই বলে সে অনাথ? আবরার আছে তো, যে পুরুষ
ওর জীবনের সবকিছু নিজের মতো করে নিয়েছে, সেই মানুষটির পাশে থেকেও কি কুহেলি নিজেকে এতিম ভাববে? এই চিন্তা যেন তাকে আরও ক্ষতবিক্ষত করে তুলল। আবরার ধীরে ধীরে এগিয়ে এলো কুহেলির দিকে। প্রতিটা পদক্ষেপে যেন রাগ, অনুশোচনা আর অজানা টান মিশে আছে। কুহেলি বিছানার কিনারে নিথর হয়ে বসে আছে, হাতে স্যালাইন চলছে, চোখ দুটি ভিজে, ঠোঁট কাঁপছে। আবরার নিঃশব্দে বসে পড়ল, একদম কুহেলির গা ঘেঁষে। একটি নিঃশ্বাসে যেন সব রাগ থেমে গেল। আবরারের দৃষ্টি নরম হলো, সেই নরমতা যা তার মধ্যে খুব কমই দেখা যায়। তারপর ধীরে, খুব ধীরে কুহেলিকে নিজের বুকের মধ্যে টেনে নিল। মুহূর্তেই কুহেলির কাপা শরীর তার দিকে ঝুঁকে পড়ল, যেন সেই উষ্ণতায় কিছুটা নিরাপত্তা খুঁজে পেল। রুমের আলোটা ম্লান হয়ে এসেছে, জানালার ফাঁক দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দুলছে ধীরে, যেন সময় নিজেই থেমে গেছে তাদের দুজনের মাঝে। আবরার নীরব, কিন্তু তার সেই নীরবতা ভয়ঙ্কর, যেন কোনো গোপন ঝড়ের আগে সমুদ্রের স্তব্ধতা। আবরার খুব নিচু কিন্তু ভারী স্বরে বলল, তুমি এতিম না পাখি, তুমি শুধু কুহেলি না, তুমি মিসেস আবরার। আমার নামের সঙ্গে জড়িয়ে আছো, আমার শ্বাসের মতোই সত্য। কোহেলির নিঃশ্বাস থেমে গেল কিছুক্ষণ। আবরারের চোখ তখন গভীর অন্ধকারে জ্বলছে, রাগে নয়, অনুতাপে। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অকারণে, বিনা অপরাধে, কিন্তু জানিস পাখি, আমি যা করেছি সবই আমার অতীতের ছায়া বহন করে। সেই থেকে আমি ভাবতাম সবাই বিশ্বাসঘাতক, সবাই মিথ্যে। তার কণ্ঠে যেন একসাথে বিষ আর বেদনা। আমি সেই ঘৃণার আগুনে নিজেকে এমন পুড়িয়ে ফেলেছি যে ভালোবাসা নামের জিনিসটা ভুলে গেছিলাম। তাই তো তোর সঙ্গে যা করেছি, ভাবতাম এটাও হয়তো আগের মতো এক খেলা। এখন আবরার থেমে গেল, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, চোখে ক্লান্তি আর অনুতাপের ছায়া। কিন্তু এখন বুঝি সব মেয়ে এক নয়, সব মানুষ এক নয়। তুমি আলাদা পাখি, তুমি আমার রক্তের ভেতর ঢুকে গেছো। কুহেলি কিছু বলল না, কিন্তু ওর বুক থেকে নিরন্তর কান্নার শব্দ ভেসে আসছিল, আর সেই কান্না যেন আবরারের বুকের ভেতর এক নিঃশব্দ দহন জ্বালিয়ে দিচ্ছিল। হঠাৎ কুহেলি এক হাত দিয়ে আবরারের গলার কাছে থাকা শার্ট শক্ত করে খামচে ধরল। তার আঙুলের চাপ, চোখে আগুন, তবুও সেই আগুনে ছিল না ঘৃণা, ছিল অসহায় যন্ত্রণার তীব্রতা। আবরার থম মেরে বসে রইল, তার মুখের কাছে কুহেলির অশ্রুভেজা নিঃশ্বাস এসে লাগছিল। সে শুধু তাকিয়ে রইল মেয়েটির চোখে, যে চোখে একসময় ভয় ছিল, এখন সেখানে জেগে আছে তীব্র ক্ষত, যেন প্রতিশোধ নয় কিন্তু বেঁচে থাকার চিৎকার। এক মুহূর্তের জন্য আবরারের দৃষ্টি সরে গেল স্যালাইনের দিকে। বোতল এখনো অর্ধেক ভর্তি, নল থেকে ধীরে ধীরে তরল বয়ে যাচ্ছে কুহেলির শিরায়। সে নিঃশব্দে হাত বাড়িয়ে স্যালাইনের ক্লিপ খুলে দিল, তারপর খুব ধীরে কিন্তু দৃঢ় হাতে কুহেলিকে নিজের বুক থেকে সরিয়ে নিল। আবরার নিম্ন স্বরে বলল, গলায় এখনো সমুদ্রের মতো গভীরতা, চলো, তোমার ফ্রেশ হওয়া দরকার। কুহেলি কিছুই বলল না, শুধু নিঃশব্দে তাকালো। তার চোখে অবসাদ, তার মুখে অনিশ্চয়তার ছায়া। আবরার এক হাতে ওর কোমর ধরে দাঁড় করিয়ে দিল বিছানা থেকে, অন্য হাতে স্যালাইনের বোতল ধরে রইল, যেন পুরো পৃথিবী এই এক নারীর দুর্বল দেহে ভারসাম্য খুঁজে পাচ্ছে। ধীরে ধীরে দুজনে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। দরজার সামনে এসে আবরার থামল, তার দৃষ্টি কঠিন, কিন্তু ভেতরে যেন কিছু ভেঙে যাচ্ছে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি এখানেই আছি। সে বলল গম্ভীর কণ্ঠে, যেন কোনো প্রতিশ্রুতি নয়, একটা পাহারার শপথ। কুহেলি নীরবে মাথা নাড়ল, তারপরে ধীরে দরজাটা টেনে দিল। ওই এক চাপ দেওয়ার শব্দে হেন আবরারের বুকের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। ওয়াশরুমের দরজার ওপাশে জলের শব্দ শুরু হলো, আর দরজার এপাশে আবরার দাঁড়িয়ে রইল, হাতে স্যালাইনের বোতল, চোখ স্থির, মুখ গম্ভীর। তবুও তার দৃষ্টি যেন খুঁজে ফিরছে কোনো উত্তর, যে উত্তর হয়তো কুহেলির ভেতরে কিংবা নিজের অপরাধে লুকিয়ে আছে। কুহেলি ওয়াশরুম থেকে বের হয়, ব্যাস কিছুক্ষণ পর পায়ের শব্দটুকুও যেন ভারী লাগে, চোখে ক্লান্তি, ঠোঁটে নিস্তব্ধতার ছায়া। কিছুক্ষণের মধ্যে আবরার তার দিকে এগিয়ে আসে, নিঃশব্দ, দৃঢ়, যেন সে জানে এখন কুহেলির কিছু বলার মতো শক্তি নেই। এক মুহূর্ত দেরি না করে আবরার কুহেলিকে কোলে তুলে নেয়। কুহেলির দেহটা যেন পালকের মতো হালকা, অথচ তার ভেতরে জমে থাকা যন্ত্রণাগুলো পৃথিবীর সব ওজন মিশিয়ে তৈরি। আবরার তাকে ড্রেসিং টেবিলের সামনে আস্তে করে বসিয়ে দেয়, স্যালাইনের বোতলটা পাশে রেখে দেয় একপাশে।
সাবধানে যেন কিছুর শব্দ না হয়। তারপর মোবাইলটা হাতে তুলে নিয়ে দ্রুত একটা মেসেজ টাইপ করে পাঠিয়ে দেয়। ফিরে এসে তার চোখ আটকে যায় কুহেলির দিকে। কুহেলির সাদা চুলগুলো এলোমেলো হয়ে আছে, কেউ যেন অজান্তেই ঝড়ো বয়ে দিয়েছে ওর মাথার উপর দিয়ে। আলোয় ঝিকমিক করা সেই সাদা চুলে আবরারের চোখ থেমে যায় কিছুক্ষণ। আবরার ধীরে ধীরে চিরুনি হাতে তুলে নেয়। কুহেলি বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে আবরারের এই অচেনা কোমলতা, যেন তার ভেতরটা কাঁপিয়ে দেয়। আবরার চুপচাপ কুহেলির চুলে চিরুনি চালাতে শুরু করে। প্রতিটি আঁচড় যেন অতীতের কোনো কাঁটা সরিয়ে দিচ্ছে, কোনো না বলা কথা ছুঁয়ে যাচ্ছে। কুহেলির বিস্ময় হলো, তবুও নিজেকে সামলে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আপনি এসব পারবেন না, সারাদিন তো শুধু মারামারি কাটাকাটি করেন। আবরার আয়নার সামনে দাঁড়িয়েই ধীরে কারে কুহেলির দিকে তাকালো, ছোট ছোট চন্দ্রবিন্দুর মতো চেয়ে, যেন প্রতিটি অণুতে সে কিছু গোপন বাক্য খোঁজে। তার ঠোঁটের ওপর একটা খসখসে হাসি এসে জমে, চোখের এক কোণে ভাঁজ ও কণ্ঠে মৃদু হুঁশিয়ারির শীতলতা বলল, তোমার কোনো ধারণাই নেই পাখি, তোমার স্বামী কি কি পারে। কুহেলি একটা অনিশ্চিত হাসি কণ্ঠে ধরে বলল, তা শুনি আপনি ঠিক কি কি পারেন আমার স্বামী। আবরার এক ফোঁটায় সাবধান হয়ে দাঁতের হালে নিচের ঠোঁটটাকে কেটে নিল। সেই অগোচরে করা অভিব্যক্তি যেন কোনো ফেরিওয়ালার খেলায় বদল এনে দিল। ধীরে গলায় অল্পটা নিচু আওয়াজ করে বলল, তোমার স্বামী রাত্রির আধারে কালো রোমান্স করে, তার বউকে ভিন্ন এক জগতে হারিয়ে দিতে পারি। আর কি জানতে চাও? এই কথায় কুহেলির লাজ কানে লাল মেঘ ছড়ালো, গাল দুটো দুটো টমেটোর মতো ফুলে উঠল। তবু গোজে মিছি রাগ দেখানোর অভিনয় করতে করতে সে বলল, আপনি একেবারেই অসভ্য লুচ্চা, জীবনেও ভালো হবেন না আপনি। আবরার হেসে কিছুটা ভ্রু উঁচিয়ে দিল। আয়নার কাছে দুইজনের প্রতিবিম্ব মিলেমিশে ঝলমলে। ঠিক তখনই দরজায় ঠুক ঠুক করে হালকা নখ পড়ে। নরম নীরবতার মাঝখানে শব্দটা যেন হঠাৎ বৃষ্টির প্রথম ফোঁটার মতো বাজল। আবরার একবার আয়নায় তাকালো, তারপর ধীরে পা টিপে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা খুলতেই দেখল বাইরে সার্ভিস বয়ের হাতে খাবারের ট্রে। আবরার কিছু না বলে ট্রেটা হাত থেকে নিয়ে নিল। চোখের দৃষ্টিটা কেমন যেন কঠিন, কিন্তু গলায় ছিল এক ধরনের অদৃশ্য কোমলতা। দরজাটা আবার চুপচাপ টেনে বন্ধ করে দিল, যেন বাইরের দুনিয়াকে সাময়িক বিদায় জানালো। রুমের আলো হালকা, সাদা পর্দার ফাঁক দিয়ে বাতাস ঢুকে পর্দাটাকে দুলিয়ে দিচ্ছে। আবরার ট্রেটা নিয়ে বেডের পাশে ছোট টেবিলের ওপর রাখল। তারপর কুহেলির দিকে ফিরে তাকালো। তার সাদা চুলগুলো আবার এলোমেলো হয়ে গেছে। আবরার নিঃশব্দে পাশে গিয়ে ওর মাথায় হাত রাখল, আঙুলে চুলগুলো জড়ালো। একরকম তাড়াহুড়ো আর যত্ন মিলেমিশে ধীরে ধীরে ওর চুল বেঁধে দিল, যদিও ভালো করে পারে না। তারপর কোনো কথা না বলে কুহেলিকে আলতো করে কোলে তুলে নিল। কুহেলি হালকা প্রতিবাদ করলেও তার চোখে ছিল ক্লান্তি, আর কোথাও যেন একটু বিশ্বাসের ছায়া। আবরার তাকে বেডে বসিয়ে দিল, তারপর স্যালাইনের টিউবটা পরীক্ষা করল মনোযোগ দিয়ে। সঠিকভাবে সেট করে দিল, যেন কুহেলির কোনো অস্বস্তি না হয়। সব ঠিকঠাক করে আবরার খাবারের ট্রেটা তুলে নিয়ে কুহেলির সামনে রাখল। প্লেটের ভেতর গরম ভাত থেকে হালকা বাষ্প উঠছে। পাশে নরম সবজির সুগন্ধ ঘরে ছড়িয়ে পড়েছে। আবরার একটা লোকমা তুলে কুহেলির দিকে বাড়িয়ে দিল। কুহেলি যেন আজকের আবরারকে চিনতেই পারছে না, এ যেন অন্য আবরার। তবুও কুহেলি মিনমিন করে বলল, আমি খেতে পারবো, আপনাকে খাইয়ে দিতে হবে না। আবরারের চোয়াল শক্ত হল, মুখের রং পরিবর্তন হয়ে গেল। সাথে সাথে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ করো পাখি, বেশি কথা আমি পছন্দ করি না। ব্যাস, কুহেলি আর কিচ্ছু বলতে পারল না, চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে আবরার এক গ্লাস দুধ কুহেলির দিকে এগিয়ে দিল। সাথে সাথে কুহেলি নাক মুখ কুঁচকে তাকালো আবরারের দিকে। দেখে আবরার ওর লাল টকটকে মণিওয়ালা চোখ দিয়ে তীক্ষ্ণভাবে ওর দিকে তাকিয়ে আছে। ব্যাস, কুহেলির সব হাওয়া বেরিয়ে গেল, চুপচাপ দুধটুকু খেয়ে নিল। খাওয়া শেষ করতেই আবরার কুহেলির থেকে গ্লাসটা নিয়ে টি টেবিলে রেখে দিল। তারপর কুহেলির উপরের ঠোঁটে দুধ লেগে থাকা অংশে হাত দিয়ে মুছে দিল। আবরারের স্পর্শে কুহেলির ছোট্ট দেহখানা তীর তীর করে কাঁপতে থাকে। আবরার বাঁকা হেসে একদম কুহেলির মুখের কাছে ওর মুখ এনে হাসকি কণ্ঠে বলে, এভাবে কেন কাপাকাপি করো বলো তো? তোমাকে দেখলে আমি এমনিতেই কন্ট্রোল হারিয়ে ফেলি, তার মধ্যে আবার তুমি এভাবে কাপাকাপি করছো। বলো তো আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব? এখন তুমি অসুস্থ, তাই একটু ভেবে কাপাকাপি করো ডার্লিং। আবরারের এরকম নির্লজ্জ কথাই কুহেলির কান দিয়ে গরম ধোঁয়া বের হতে থাকে। গাল দুটো টকটকে লাল হয়ে যায়, জিহ্বা দিয়ে বারবার ঠোঁট ভেজাতে থাকে। কি করবে তা ঠিক বুঝতেই পারছে না। আবরার কুহেলির এরকম অবস্থা দেখে ডেভিল মার্কা হাসি দিয়ে ওকে জ্বালানোর জন্য বলে, আচ্ছা জান, তুমি তো দুধ খেলে,
এখন আমারও খেতে মন চাচ্ছে, আমি কি করব এখন? আবরারের দৃষ্টি অনুসরণ করে কুহেলি তাকায়, সাথে সাথে লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে মন চায় ওর। তবুও অনেক কষ্টে নিজেকে সামলে বলে, আমার থেকে দূরে থাকুন অসভ্য লোক। আপনি আমাকে স্পর্শ করবেন না। আপনার স্পর্শ আমার ভালো লাগে না। আমার ইচ্ছের বিরুদ্ধে যে বারবার স্পর্শ করেন, এটা একদম আমার পছন্দ না। কুহেলির এরকম কথায় আবরারের ভীষণ রাগ হয়। তবুও নিজেকে সংযত করতে জোরে জোরে শ্বাস নেয়। তারপর কুহেলির দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আমি তোমাকে আজকের পর আর তোমার অনুমতি ছাড়া স্পর্শ করব না।